ইংরেজি গ্রামারের এমন একটা টপিক আছে যেটা প্রায় সবারই মাথাটা একটু হলেও গুলিয়ে দেয়, আর সেটা হলো ভার্বালস। কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এটা বোঝা কিন্তু দারুণ জরুরি। চলুন আজকের এই আলোচনায় পার্টিসিপল আর জিরান্ডের সব জটিলতাকে একদম সহজ করে ফেলি। আচ্ছা, এই বাক্যটা একটু দেখুন তো। আই স হিম রানিং। এখানে যে রানিং শব্দটা আছে, এটা আসলে কি? এটা কি একটা ভার্ব, নাকি অ্যাডজেক্টিভ, নাকি অন্য কিছু? এই কনফিউশনটাই কিন্তু স্বাভাবিক, তবে চিন্তা নেই। এই আলোচনা শেষ হতে হতে এই প্রশ্নের উত্তর একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের জার্নিটা কেমন হবে। প্রথমে আমরা বুঝব ভার্বাল আসলে কি। এরপর আমরা ডুব দেব পার্টিসিপল আর জেরান্ডের দুনিয়ায়, আর দেখব এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। তারপর শিখব পরীক্ষাতে সবচেয়ে বেশি যে ভুলগুলো হয় সেগুলো কিভাবে এড়ানো যায়, আর একদম শেষে কিছু প্রশ্ন সমাধান করে নিজেদের প্রস্তুতিটাও ঝালিয়ে নেব। তাহলে প্রথমেই জানা যাক ভার্বাল জিনিসটা কি। একদম সহজ কথায় বলতে গেলে ভার্বাল হল ভার্বের এমন একটা রূপ যা বাক্যে মেইন ভার্বের কাজ করে না। এরা অনেকটা ছদ্মবেশী গোয়েন্দার মতো। দেখতে ভার্বের মতো হলেও এরা কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ, আবার কখনো অ্যাডভার্বের মতো আচরণ করে। ভার্বালের জগতে আমাদের প্রথম স্টপ হল পার্টিসিপল। ভাবা যেতে পারে এর একটা ডাবল রোল আছে, একই সাথে এটা ভার্ব আবার অ্যাডজেক্টিভের কাজও করে। তাহলে পার্টিসিপলের আসল পরিচয়টা কি? দেখুন, এটা এমন একটা শব্দ যার জন্ম ভার্ব থেকে, কিন্তু সে কাজ করে অ্যাডজেক্টিভের। মানে এর মধ্যে ভার্ব আর অ্যাডজেক্টিভ দুটোরই গুণ লুকিয়ে থাকে। পার্টিসিপল মূলত দুই ধরনের। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, যেটা ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা চলমান কাজ বোঝায়। যেমন স্লাইডে দেখুন, আর রোলিং স্টোন, মানে একটা পাথর যা গড়াতে থাকছে। আর অন্যটা হলো পাস্ট পার্টিসিপল, যেটা একটা শেষ হয়ে যাওয়া কাজ বোঝায়। যেমন আ ব্রোকেন চেয়ার, মানে একটা ভাঙা চেয়ার। পার্টিসিপলের ব্যবহার কিন্তু বেশ মজার। দেখুন, তিনভাবে এটা বাক্যে আসতে পারে। যখন এটা নাউনের ঠিক আগে বসে তার গুণ বোঝায়, তখন তাকে বলে অ্যাট্রিবিউটিভ, যেমন চার্মিং সিনারি। যখন এটা বাক্যের শেষে বসে বাক্যটাকে পূর্ণ করে, তখন তা প্রেডিকেটিভ, যেমন উই স হিম রানিং। আর অ্যাবসলিউট গঠনে এর একটা নিজস্ব কর্তা থাকে, যেমন গড উইলিং। পার্টিসিপল তো বোঝা গেল। এবার আসা যাক জেরান্ডে। পার্টিসিপল যদি হয় অ্যাডজেক্টিভের মতো, তাহলে জেরান্ড হল পুরোপুরি নাউনের রাজা। জেরান্ডের সংজ্ঞাটা দেখুন, খুবই সোজা সাপটা। এটা হল ভার্বের সেই আইএনজি ফর্ম যা বাক্যে নাউন বা বিশেষ্যের কাজ করে। দেখতে প্রেজেন্ট পার্টিসিপলের মতো হলেও এর কাজ কিন্তু একেবারে আলাদা। এ শুধু নাউনের ভূমিকা পালন করে। দেখুন, একটা জেরেন্ড বাক্যে কতগুলো আলাদা আলাদা রোল প্লে করতে পারে। এটা ভার্বের সাবজেক্ট হতে পারে, যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, আবার অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট, এমনকি কমপ্লিমেন্ট হিসেবেও বসতে পারে। কি দারুণ ভার্সেটাইল, তাই না? ওকে, এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এদের মধ্যে পার্থক্যটা ধরতে পারা। মনে রাখবেন, পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন কিন্তু ঠিক এই জায়গা থেকেই আসে, তাই এই অংশটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে আমাদের। এই উদাহরণটা দিয়েই সব পরিষ্কার হয়ে যাবে। আ স্লিপিং ডগ। এখানে স্লিপিং শব্দটা ডগ নাউনটিকে বর্ণনা করছে, যে কুকুরটি ঘুমাচ্ছে, তাই এটা পার্টিসিপল। কিন্তু আ স্লিপিং রুম এর মানে কিন্তু একটি ঘুমানো ঘর নয়, এর মানে ঘুমানোর জন্য একটি ঘর। এখানে স্লিপিং একটা কাজের নাম বোঝাচ্ছে, তাই এটা একটা জেরান্ড। তাহলে ফাইনাল সামারিটা কি দাঁড়ালো? আইএনজি ফর্মের তিনটে পরিচয়। পার্টিসিপল হল অ্যাডজেক্টিভ, জেরান্ড হল নাউন, আর ভার্বাল নাউন হল একটা পিওর নাউন, যার আগে সাধারণত দি এবং পরে অফ বসে। যেমন দ্য রাইটিং অফ আ লেটার, এটাতে ভার্বের আর কোনো গুণই অবশিষ্ট থাকে না। থিওরি তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক। পরীক্ষাতে কোন কোন ফাঁদে পা দেওয়া যাবে না, এবার আমরা সেগুলোই শিখব। প্রথম এবং সবচেয়ে বড় ভুলটা হল আনঅ্যাটাচড পার্টিসিপল। এটা গ্রামারের একটা খুব কমন ফাঁদ। এর মানে হল পার্টিসিপলটা যার সম্পর্কে বলার কথা তার সাথে ঠিকভাবে যুক্ত না থাকা। সোজা কথায় কর্তা বা সাবজেক্ট হারিয়ে যায় আর বাক্যের অর্থ উল্টোপাল্টা হয়ে যায়। প্রথম ভুল বাক্যটা দেখুন, গোয়িং হোম মাই হ্যাট ওয়াজ ব্লোন অফ।
এর মানে দাঁড়াচ্ছে যেন টুপিটা বাড়ি যাচ্ছিল, যেটা খুবই হাস্যকর। সঠিক বাক্যে পরিষ্কার করে বলা আছে যে আমি বাড়ি যাচ্ছিলাম। তাই নিয়মটা হলো পার্টিসিপেলকে সবসময় তার সঠিক সাবজেক্টের সাথে যুক্ত রাখতে হবে। দ্বিতীয় সাধারণ ভুল হল ফিউজড পার্টিসিপল। এই ভুলটা আরও একটু সূক্ষ্ম। এখানে একটা নাউন আর পার্টিসিপলকে এমনভাবে জুড়ে দেওয়া হয় যে বাক্যের আসল সাবজেক্ট কে বা কোনটা তা বোঝা মুশকিল হয়ে যায়। এর সমাধান কিন্তু খুব সহজ। নিয়মটা হলো জেরেন্ডের আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে সেটাকে পজেসিভ করে দিতে হবে। যেমন উইমেন হ্যাভিং না বলতে হবে উইমেন্স হ্যাভিং, কারণ এখানে হ্যাভিং বা পাওয়া কাজটাই মূল। একইভাবে হিম লিভিং না বলতে হবে হিজ লিভিং। তৃতীয় ফাঁদটা একটু অন্যরকম। কিছু ভার্বের পর জেরান্ড বসে, আবার কিছুর পর বসে ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্ব। এর পিছনে কঠিন কোনো গ্রামার রুল নেই। এটা অনেকটা ইংরেজি ভাষার নিজস্ব স্টাইল, যা আমাদের বারবার পড়ে অভ্যাস করতে হবে। পরীক্ষার জন্য এই স্লাইডটা কিন্তু একটা সোনার খনি। এখানে এমন কিছু ভার্ব আর ফ্রেজ দেওয়া আছে যেগুলোর পর চোখ বন্ধ করে জেরান্ড বসিয়ে দিতে হবে। যেমন হি ইজ ফন্ড অফ প্লেইং, কখনোই ফন্ড অফ টু প্লে হবে না। এই তালিকাটা মনে রাখলে পরীক্ষায় অনেক সুবিধে হবে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কিছু তো শিখলাম। চলুন এবার নিজেদের একটু ঝালিয়ে নেওয়া যাক। একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। লাইং ইজ আ সিন। এখানে লাইং শব্দটির পরিচয় কি একটু ভাবুন তো। যারা জেরেন্ড ভেবেছেন একদম ঠিক, কারণটা খুব সিম্পল। লাইং শব্দটি এখানে একটি কাজের নাম বোঝাচ্ছে, মানে মিথ্যা বলা, এবং এটি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাই এটি একটি নাউন, অর্থাৎ জেরেন্ড। ওকে, এবার একটা একটু চ্যালেঞ্জিং প্রশ্ন। এন্টারিং দ্য রুম আই ফাউন্ড হিম সিটিং। এই বাক্যে কিন্তু দুটো আইএনজি ফর্ম আছে। ভালো করে খেয়াল করুন, এদের পরিচয় কি হতে পারে? সঠিক উত্তর হল দুটোই পার্টিসিপল। কেন? কারণ এন্টারিং শব্দটি আইওটে কি অবস্থায় ছিলাম তা বলছে, আর সিটিং শব্দটি হিমকে কি অবস্থায় পাওয়া গেল তা বলছে। যেহেতু দুটোই নাউন বা প্রোনাউনকে বর্ণনা করছে, তাই দুটোই অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আর তাই এরা পার্টিসিপল। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে রিভিশনের জন্য এই স্লাইডটি এক ঝলক দেখে নিলেই চলবে। মূল কথা হলো পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ আর জেরেন্ড মানে নাউন। এর সাথে পজেসিভ ব্যবহারের নিয়ম আর আনঅ্যাটাচড পার্টিসিপলের ভুলটা মনে রাখলেই অর্ধেক কাজ শেষ। তাহলে আলোচনা তো শেষ হলো, কিন্তু আসল শেখাটা শুরু হবে এখন। ভার্বালের এই পার্থক্যটা বোঝার পর এখন থেকে যখনই ইংরেজি পড়বেন বা লিখবেন, দেখবেন কত কিছু নতুন করে চোখে পড়ছে। এই নতুন দৃষ্টিকোণ নিয়ে ইংরেজি শেখার যাত্রাটা আরও আনন্দদায়ক হোক। সবার জন্য শুভকামনা।